পিএন জাংশন। পিএন জাংশন হলো সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী জার্মানিয়াম বা সিলিকন। এটা পিওর সেমিকন্ডাক্টর। এই পিওর সেমিকন্ডাক্টরের এই লেফট সাইড অ্যান্ড রাইট সাইড এই দুদিকেই কী করা হয়, ইম্পিউরিটিস হিসাবে, অবিশুদ্ধ হিসাবে এটাকে ডোপিং করা হয়। এখন এদিকে যদি 3 যোজি যে বোরন বা অ্যালুমিনিয়াম এগুলো যদি ডোপিং হয় তখন সেটা হয়ে যাবে এটা পি টাইপ। আর এদিকে আর্সেনিক পঞ্চযোজিকে ডোপিং করা হয় তাহলে এটা হয়ে যাবে এন টাইপ। তাহলে এইভাবে পি টাইপ এবং এন টাইপের মেজরিটি ক্যারিয়ার হিসাবে এই লেফট সাইডে পি টাইপ প্লাস এবং রাইট সাইডে এটা এন টাইপ প্লাস বা ইলেকট্রন। এইভাবেই কি হয়, পিএন জাংশন পি টাইপ এবং এন টাইপ দুরকম ক্লাস ডোপিং করার ফলে সেমিকন্ডাক্টর ডায়োড সিলিকন বা জার্মেনিয়াম, সিলিকনটাই নেওয়া হয়। তো এইভাবে ডোপিং করে পিএন জাংশন ডায়োড তৈরি করা হয়। কারণ যখন এইভাবে পিএন জাংশন তৈরি হওয়ার ফলে কি হলো, তাদের মাঝের একটা অঞ্চল, এটা একটা পি টাইপ প্লাস একটা এন টাইপ প্লাস, মাঝের অঞ্চল একদিকে পি টাইপ একদিকে এন টাইপ হলো। এই অবস্থায় কি হয়, তাহলে পি টাইপ প্লাসে এখানে কনসেন্ট্রেশন ঘনত্ব হোলটাকে অ্যাকচুয়ালি একটা ধনাত্মক আধানের, এটা পজিটিভ আধান, পজিটিভ চার্জ কেরিয়ার, এটাও কিন্তু একটা কেরিয়ার। অর্ধপরিবাহীতে মজার ব্যাপার হচ্ছে হোলটা হচ্ছে একটা কেরিয়ার। এমনি পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রনটা হলো নেগেটিভ চার্জ, এটা একটা কেরিয়ার, এ বাহক। এমনি এখানে হচ্ছে হোলটা হচ্ছে পজিটিভ চার্জ কেরিয়ার। তাহলে পি টাইপ এবং এন টাইপ যে ক্লাস তৈরি হলো, পি টাইপে কনসেন্ট্রেশন ঘনত্বটা, হোলের ঘনত্বটা বেশি, এন টাইপে হচ্ছে ইলেকট্রনের ঘনত্বটা বেশি। তাহলে এইভাবে ঘনত্ব একদিকে এখানে পি টাইপে হোল বেশি, এখানে হোল নেই, হোল খুব কম, মাইনরিটি, তাহলে তখন কী হবে, হোলটা বেশি ঘনত্ব থেকে ডান দিকে এই হোলের ডিফিউশন হবে। অর্থাৎ এই হোলগুলো কী হবে, এই ডান দিকে চলে আসবে। ডান দিকে চলে আসার পরে এখানে যে ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনের সঙ্গে পুনর্সংযোজন হবে, অর্থাৎ রিকম্বিনেশন। তাহলে ফার্স্টে এই লেফট সাইড থেকে হোলগুলো যাচ্ছে এই দুটোর মাঝের অঞ্চল অতিক্রম করে এই রাইট সাইডে চলে আসলো। রাইট সাইডে চলে এসে এখানে ইলেকট্রনের সঙ্গে কি হলো, একটা হোল একটা ইলেকট্রন, এটা হয়ে গেল নিউট্রাল রিকম্বিনেশনের ফলে, অর্থাৎ নিউট্রাল হয়ে গেল। হওয়ার পরে তারপরেও এখানে হোলের ঘনত্বটা বেশি আছে লেফট সাইডে, ফলে সে ওটা অতিক্রম করে রাইট সাইডে গেল। রাইট সাইডে হোল আসা মানেই ধনাত্মক আধান, ফলে এই দিকটায় হয়ে গেল পজিটিভ আধান হোল, অর্থাৎ এখানে ধনাত্মক আধান, হোলটাকে আমরা ধনাত্মক বলতে পারি। ঠিক তেমনি ইলেকট্রনটা এইভাবে ডিফিউশনের ফলে এন টাইপের দিকে কনসেন্ট্রেশন ঘনত্বটা বেশি, ফলে কি হবে, রাইট সাইড টু লেফট সাইডে ইলেকট্রনের ডিফিউশন হবে, ব্যাপন হবে। এই ইলেকট্রনের ব্যাপনের ফলে এখানে রিকম্বিনেশন হবে। রিকম্বিনেশনের ফলে পর এখানে হয়ে যাবে এইখানে নেগেটিভ, এই ইলেকট্রনগুলো এইভাবেই জমা হবে। ফলে কি হচ্ছে যে ওই দুটোর সংযোগ স্থল জাংশন, এই জাংশনের দুদিকে রাইট সাইড অ্যান্ড লেফট সাইড দুদিকেই একটা তড়িৎ বিভবের সৃষ্টি হবে। যদিও এই বিভবের মান খুব কম, সেইটা হচ্ছে তার ডিরেকশনটা হচ্ছে কি, এদিক থেকে এই প্লাস টু মাইনাস একটা তড়িৎ বিভব সৃষ্টি হচ্ছে, বা এখানে এটাকে বলা যায় একটা বিভব প্রাচীর তৈরি হলো, পোটেনশিয়াল ব্যারিয়ার।
এখানে পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হলো দুই পাশে, সংযোগস্থলের দুপাশে। এই পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হলো বা একটা তড়িৎ কোষের মতো তড়িৎ কোষ তৈরি হলো, যার ডান দিকটা হলো প্লাস, বাঁ দিকটা হচ্ছে মাইনাস। এখন হোলগুলো ধনাত্মক, এই হোলগুলো ধনাত্মক হলে কি হবে, সেই হোলগুলো আর এই বিভব প্রাচীর অতিক্রম করে আর কিন্তু ডিফিউশন আর হচ্ছে না, ব্যাপন প্রক্রিয়া আর হচ্ছে না। হোলগুলো আর এই যে একটা বর্তনীর মতো তৈরি হলো, একটা বিভব তৈরি হলো, যে প্লাস মাইনাস তড়িৎ বিভব, ওই বিভব পার্থক্যের ফলে হোলগুলো আর অতিক্রম করতে পারছে না। ঠিক তেমনি ইলেকট্রনগুলো আর রাইট সাইড থেকে লেফট সাইডে আসতে পারছে না। তাহলে কেন আসতে পারছে না? ইলেকট্রনগুলো বা হোলগুলো এইখানে এইভাবে হোলগুলো বাঁ দিক থেকে ডান দিকে যেতে পারছে না। কারণ কি, যে যখনই এইভাবে একটা তড়িৎ বিভব দেওয়া হয়, তড়িৎ বিভব, তাহলে তড়িৎ বিভব দিলে হোলগুলো, এটা যদি প্লাস হতো মাইনাস হতো তাহলে কি হতো, হোলগুলো খুব সহজে ঠেলে দিত। কিন্তু এখানে এদিকটা হচ্ছে মাইনাস, ফলে হোলগুলো কি করছে, হোলগুলোকে যেতে দিতে পারছে না। হোল হলে, হোল মানেই ধনাত্মক, ধনাত্মকটা যাবে প্লাস টু মাইনাসের দিকে, কিন্তু এখানে আছে তো মাইনাস, এদিকে আছে প্লাস, মাইনাস টু প্লাসে হোলগুলো যেতে পারছে না। তেমনি ইলেকট্রনটা যাবে মাইনাস টু প্লাসের দিকে, ইলেকট্রনটা মাইনাস থেকে প্লাসের দিকে যাবে, কিন্তু ইলেকট্রনের এই ডান দিকটা কি হয়েছে, ডান দিকটা হলো প্লাস। ওই যে একটা তড়িৎ বিভব সৃষ্টি হলো ডিফিউশনের পর, ফলে কি হচ্ছে, ডিফিউশনটা পুরোটাই বন্ধ হয়ে গেল, ব্যাপন প্রক্রিয়া, এবং একটা বিভব প্রাচীর তৈরি হলো এবং সেখানে স্টপ হয়ে গেল, আর ডিফিউশন হচ্ছে না। তাহলে এই অবস্থায় এটাকে পিএন জাংশন বলা হচ্ছে। এখন এই পিএন জাংশনের সঙ্গে ব্যাটারিটাকে যোগ করা যায়। এখন একটা ব্যাটারিকে যদি এইভাবে যোগ করা হয়, যে দুইভাবে যোগ করা যেতে পারে, পি টাইপের এই দিকটার সঙ্গে এটা প্লাস একবার এরকমভাবে যোগ করা যেতে পারে, আর একবার হতে পারে ঠিক তার উল্টোটা, অর্থাৎ এটা মাইনাস এটা প্লাস। এইভাবেই বলা হয় দুরকম বায়াস হয়, দুরকমভাবে এই ব্যাটারির তড়িৎ সংযোগ করা যায়। পি টাইপের সঙ্গে যদি ব্যাটারির পজিটিভ যুক্ত করা হয় তখন সেটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ বায়াস। ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াস এই বায়াসিং। আর যদি ঠিক এর উল্টোটা হয় তখন সেটাকে বলবো রিভার্স বায়াস। এখন এই ফরওয়ার্ড বায়াস যখনই প্রয়োগ করা হচ্ছে তখন কি হবে, তখন দেখা যাক যে এখানে যে একটা বিভব প্রাচীর বা একটা পোটেনশিয়াল বিভব পার্থক্য যেটা সৃষ্টি হয়েছিল, যে কারণে হোলটা বাঁ দিক থেকে ডান দিকে যেতে পারছিল না এবং ইলেকট্রনটা ডান দিক থেকে বাঁ দিকে আসতে পারছিল না, এখন এই ব্যাটারির ধনাত্মক প্রান্ত যুক্ত করার ফলে এইবার কি হবে, এই হোলগুলোকে ঠেলে দেবে, পুশ করবে। তাহলে ঠেলে দেওয়ার ফলে কি হবে, এইখানে যে বিভব একটা সৃষ্টি হয়েছিল ভিতরকার, তার তুলনায় এখানে এক্সটার্নাল যে ফোর্সটা দেওয়া হচ্ছে, শক্তিটা, সেটা অনেক বেশি, যার ফলে কি হচ্ছে, হোলগুলো এইবার কিন্তু ডিফিউশন হচ্ছে, এবার কিন্তু লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যেতে পারছে এইখানে এই শক্তিটা দেওয়ার ফলে। একই রকমভাবে ইলেকট্রনগুলো নেগেটিভ এখানে থাকার জন্য ইলেকট্রনগুলো ওই বিভব প্রাচীরকে এবার অতিক্রম করে বাঁ দিকে আসতে পারছে, অর্থাৎ যেটা ব্যাটারি যুক্ত করার আগে পর্যন্ত এইখানে একটা বিভব পার্থক্য সৃষ্টি হওয়ার ফলে ইলেকট্রন হোলের আর যাতায়াত হচ্ছিল না, ব্যাপন প্রক্রিয়া বন্ধ হয়ে গেছিল। ফরওয়ার্ড বায়াসিং এর ফলে দেখা যাচ্ছে হোলগুলো এবার বাঁ দিক থেকে ডান দিকে অতিক্রম করছে এবং এই বিভব প্রাচীরটা বেদ আস্তে আস্তে কমে আসে। যত এখানে ভোল্টেজটা বাড়ানো যাবে, এখানে যদি একটা রিওস্ট্যাটের সাহায্যে ভোল্টেজটাকে বাড়ানো যায় তাহলে দেখা যাবে যে এইখানে বিভব প্রাচীরটা আস্তে আস্তে কমে আসছে, বিভব প্রাচীরের বেদ, এবং হোলগুলো বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। তেমনি ইলেকট্রনগুলো আসছে ডান দিক থেকে বাম দিকে। তাহলে এইভাবে যখন ইলেকট্রনগুলো ডান দিক থেকে বাঁ দিকে আসে, আসার পর কি হবে, এই হোলগুলোর সঙ্গে ইলেকট্রনের রিকম্বিনেশন হবে। এখানে যখনই এই বিভব প্রাচীর অতিক্রম হয়ে গেল, ইলেকট্রনগুলো এদিকে আছে, হোলগুলো এখানে আছে, এখন ইলেকট্রনটা যখন
এই দিক থেকে এইদিকে ইলেকট্রন অতিক্রম করে চলে আসলো সংযোগস্থল সম্মুখ বায়াসে, তখন এই এর সঙ্গে রিকম্বিনেশন হলো, অর্থাৎ ইলেকট্রন হোল, এটা এই ইলেকট্রনগুলো আসার ফলে এইখানে এই হোলগুলোর সঙ্গে ইলেকট্রন রিকম্বাইন হলো, পুনঃসংযোজন। ইলেকট্রন হোল দুটো সমান আধান কিন্তু বিপরীত হওয়ার ফলে কি হবে, এখানে যখন ইলেকট্রনগুলো আসছে তাহলে এখানে তো তাহলে আবার হোলের সংখ্যাটা কমে গেল। ইলেকট্রনটা যখন ডান দিক থেকে বাঁ দিকে আসছে তাহলে হোলের পরিমাণটা কমে যাবে। তখন কি হবে, এইখানে আবার হোল সৃষ্টি হবে, এইখানে হোল সৃষ্টি হবে, এইখানে সমযোজী বন্ধনটা ভেঙে যাবে। সমযোজী বন্ধন ভেঙে গিয়ে একটা হোল সৃষ্টি হলো, তেমনি একটা ইলেকট্রন উৎপন্ন হলো। এই ইলেকট্রনটা কি হবে, এই তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে ইলেকট্রনটা এর ভিতর দিয়ে এইভাবে প্রবাহিত হয়ে ব্যাটারির ধনাত্মক প্রান্তের দিকে চলে আসবে, এসে এই ব্যাটারির বিভব প্রভেদটাকে কমিয়ে দেবে, ইলেকট্রনটা চলে আসবে। তাহলে এখানে হোল সৃষ্টি হলো। আবার এটা হলো ইলেকট্রনটা এইভাবে যখন আসছে, তাহলে এখানে ইলেকট্রনের পরিমাণ কমে আসছে, তখন কি হবে, এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রনটা এই এন অঞ্চল, এই এন অঞ্চলে আবার ইলেকট্রন সাপ্লাই হবে। তাহলে এইভাবে কি হবে, হোলগুলো যাবে বাঁ দিক থেকে ডান দিকে, আর ডান দিক থেকে বাঁ দিকে আসবে ইলেকট্রনগুলো, অর্থাৎ এইভাবে দুরকম বাহকের চলাচল হবে। তাহলে ইলেকট্রনটা যাচ্ছে ডান দিক থেকে রাইট সাইড টু লেফট সাইড, তার মানে তড়িৎ প্রবাহ হবে এই পি থেকে এনের দিকে। তাহলে তড়িতের প্রবাহটা হবে হোলগুলোর প্রবাহটা হচ্ছে, হোলগুলো যাচ্ছে এদিক থেকে এদিকে, আর ইলেকট্রনগুলো আসছে ডান দিক থেকে বাঁ দিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহটা কিন্তু হচ্ছে এই বরাবর তড়িৎ প্রবাহ হবে ওই জাংশন পিএন ডায়োডের মধ্যে, ওই সেমিকন্ডাক্টর ডায়োডের মধ্যে তড়িৎ প্রবাহ হবে পি থেকে এন এর দিকে। তাহলে এই হোলগুলো যখন সংযোগতল অতিক্রম করে বিভব প্রাচীরের বেদ আস্তে আস্তে কমে গেল, কমে যাওয়ার পর হোলগুলো বাঁদিক থেকে ডান দিকে আসলো, বাঁদিক থেকে ডান দিকে আসছে ব্যাটারি যুক্ত করার ফলে, বাঁদিক থেকে ডান দিকে এসে এই ইলেকট্রনগুলোর সঙ্গে কি হচ্ছে, ওই হোলগুলো যখন এদিকে আসছে এই ইলেকট্রনের সঙ্গে পুনঃসংযোজন হচ্ছে, রিকম্বিনেশন হচ্ছে। রিকম্বিনেশন হওয়ার ফলে তাহলে তো ইলেকট্রনের পরিমাণ কমছে, ইলেকট্রনের পরিমাণটা কমে যাচ্ছে, তখন কি হচ্ছে, এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রনটা এই এন টাইপে চলে আসছে। তাহলে এইভাবে ইলেকট্রনের পরিমাণ বজায় থাকছে, আবার এখানে হোল উৎপন্ন হচ্ছে, একটা করে ইলেকট্রন এসে এখানে ব্যাটারির ধনাত্মক আধানটাকে প্রশমিত করছে। তাহলে এইভাবে ব্যাটারির শক্তি আস্তে আস্তে কমে আসছে এবং তড়িৎ প্রবাহটা এইভাবে চালু থাকছে। তাহলে সম্মুখবর্তী বায়াসে এইভাবে প্রবাহটা চলতে থাকবে, একটা সময় যখন ব্যাটারির শক্তি আর থাকবে না তখন তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি আমরা বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা যদি গ্রাফটা অঙ্কন করি, যে বিভিন্ন ভোল্টেজের জন্যে এটা বিভব প্রভেদ নিলাম এদিকে, প্রবাহ মাত্রা ওয়াই অক্ষ বরাবর, তাহলে দেখা যায় যে গ্রাফটা প্রথমে এখানে 0 ভোল্টেজ, 1 ভোল্ট, 2 ভোল্ট এরমভাবে যদি নেওয়া হয় বা পয়েন্টে নেওয়া হয়, 0.2 এরকমভাবে 0.4 ভোল্ট, 0.8 ভোল্ট, 1 ভোল্ট, দেখা যাবে যে প্রথমে বিভব প্রভেদ ভোল্টেজটা বাড়ালেও তড়িৎ প্রবাহ বাড়ে না, এরকম 0 হয়, আস্তে আস্তে তড়িৎ প্রবাহটা বাড়তে থাকে, তারপরে এইভাবে গিয়ে এইরকম কার্ভটা আসছে। অর্থাৎ এটা একটা হয় সূচকীয় কার্ভ, এক্সপোনেনশিয়াল সূচকীয় বৈশিষ্ট্য হয় এরকম। এর একটা অঞ্চলে হয় ওহমের সূত্র অনুযায়ী এটা খানিকটা সরল রৈখিক হয়, ওহমের সূত্রের একটা পোর্শন,
তাহলে এটা ডায়েট বৈশিষ্ট্য লেখ, এটা ডায়েট বৈশিষ্ট্য লেখ। আচ্ছা, এইবার এটা গেল সম্মুখ বায়াসে। বিপরীত বায়াসে যখন পিএন জাংশন ডায়োডের সঙ্গে এইখানে ব্যাটারির পি টাইপের সঙ্গে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত এবং এন টাইপের সঙ্গে ধনাত্মক প্রান্ত যুক্ত করা হয়, তখন সেটা হয়ে যাবে রিভার্স বায়াস। ঠিক তার ফরওয়ার্ড বায়াসের উল্টোটা, সেটা হবে রিভার্স বায়াস। এই রিভার্স বায়াস যখন হবে তখন কি হবে, এইখানে হোলগুলো আগেই যেতে পারছিল না, ডিফিউশন বন্ধ হয়ে গেছিল, তাহলে এখন তো হোলগুলোকে আর বিকর্ষিত করতে পারছে না, উল্টে হোলগুলো এদিকে চলে আসছে, বা এখান থেকে ইলেকট্রনটা চলে আসছে, মানে ইলেকট্রনটা গিয়ে হোলগুলোকে প্রশমিত করছে। তাহলে এইভাবে দেখা যাবে যে এই বিভব প্রাচীরের বেধটা আরও বেড়ে যাবে, বিভব প্রাচীরের বেধটা আরও বেড়ে যাবে। এইখানে একটা ধনাত্মক আছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, তাহলে এখান থেকে ইলেকট্রনগুলো চলে আসবে ব্যাটারির পজিটিভ প্রান্তের দিকে। তাহলে কি হবে, যে দেখা যাচ্ছে বিভব প্রাচীরের বেধ ক্রমশ বৃদ্ধি পাবে, অর্থাৎ এক্ষেত্রে কোনো তড়িৎ প্রবাহ হবে না। কিন্তু একটা সময় দেখা যাবে এর ক্যারেক্টারিস্টিক কার্ভ যদি আমরা নিই, যে বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা এরকমভাবে, এটা বিভব প্রভেদ এদিকে, প্রবাহ মাত্রা এদিকে, একটা সময় দেখা যাবে এইভাবে বাড়ছে না, একটা সময় এই একটা নির্দিষ্ট বিভব প্রভেদে ভোল্টেজটা বাড়াতে থাকলে রিভার্স বায়াসে কারেন্টটা হঠাৎ করে বেড়ে যাবে। এই যে যখনই কারেন্ট এরকম বেড়ে যাবে হঠাৎ, তখন সেটাকে আমরা বলছি, এই ভোল্টেজটার নাম, ভোল্টেজটাকে বলছি, যে ভোল্টেজে হচ্ছে সেটাকে ব্রেকডাউন ভোল্টেজ, অর্থাৎ ওই অবস্থায় একটা ব্রেকডাউন ঘটনাটা ঘটবে। তাহলে সেটা কেন হচ্ছে, যে যখনই একটা ব্যাটারির এই রিভার্স বায়াসে, এখানেও কিন্তু একটা বিভব প্রভেদ প্রয়োগ করা হচ্ছে ভোল্টেজ, যেটা পি টাইপের সঙ্গে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত এবং এন টাইপের সঙ্গে ব্যাটারির ধনাত্মক প্রান্ত। তাহলে এই অবস্থায় কিন্তু একটা প্রবাহ হয় খুব সামান্য পরিমাণ, সেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারটা হচ্ছে কিন্তু ফরওয়ার্ড বায়াস পাচ্ছে, অর্থাৎ এখানে কি আছে, এইখানে পি টাইপে আছে ইলেকট্রন মাইনরিটি ক্যারিয়ার, আর এন টাইপের মধ্যে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। তাহলে তখন কিন্তু এটা ওই হোল এবং ইলেকট্রন মাইনরিটি ক্যারিয়ারের জন্য ওটা ফরওয়ার্ড বায়াস হয়। ফরওয়ার্ড বায়াস হওয়াতেই কি হয়, একটা তড়িৎ প্রবাহ পাওয়া যায় খুব অল্প পরিমাণ। এখন ভোল্টেজের মানটা ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকলে একটা সময় কি হয়, যে এইখানে যে বন্ধনগুলো থাকে সমযোজী বন্ধন, সেই সমযোজী বন্ধনগুলো ওই তাপীয় উত্তেজনার ফলে, ভোল্টেজ বিভব প্রভেদ বৃদ্ধি পাওয়ার ফলে সমযোজী বন্ধনটা ভেঙে যায়। সমযোজী বন্ধনটা ভেঙে গিয়ে কি হয়, যে এখানে ইলেকট্রন, এটা নেগেটিভ, এটা পি টাইপে হলো পজিটিভ, তাহলে পি টাইপে প্রচুর পরিমাণ এই এন টাইপ এবং পি টাইপের মধ্যে এই প্রচুর পরিমাণ ওই ইলেকট্রন এবং হোল, এই দুরকম বাহকের সৃষ্টি হয়, এবং যার ফলে কি হয়, হঠাৎ ভোল্টেজটা বেড়ে যায় সমযোজী বন্ধনটা ভেঙে গিয়ে। তাই সমযোজী বন্ধনটা ভেঙে যায়, তখন মেজরিটি ক্যারিয়ারের ব্যাপার থাকছে না। তখন কি হচ্ছে, যে এর ভিতরে যে সমযোজী বন্ধনের ফলে একটা বন্ধনটা ভেঙে গিয়ে, তাহলে একটা তৈরি হবে ইলেকট্রন আর একটা তৈরি হবে হোল। এন টাইপের ক্লাসের মধ্যেও যে নিস্তড়িত পরমাণুটা আছে বন্ধন করে, সেটা সেই নিস্তড়িতটা হচ্ছে একটা ইলেকট্রন আর একটা হোল। এই দুটো তখন ওই নিস্তড়িত পরমাণুটা ভেঙে গিয়ে একটা ইলেকট্রন এবং একটা হোল, এরকম দুরকম বাহকের সৃষ্টি হয় ওই ব্রেকডাউন ভোল্টেজের ফলে। তার ফলে কি হয়, যে এখানে প্রচুর পরিমাণ
ইলেকট্রন এবং হোলের সৃষ্টি হয়। এই বাহকের ফলে কি হয়, এইখানে প্রচুর পরিমাণ কারেন্ট উৎপন্ন হয় এবং যার ফলে কি হয়, এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি জেনার। এই ডায়োডকে বলা হচ্ছে জেনার ডায়োড এবং এটাকে বলা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। ব্রেকডাউন ভোল্টেজ। আচ্ছা, এবার এই পিএন ডায়োড, পিএন জাংশন ডায়োড, এটাকে কাজে লাগিয়ে যে এসিকে ডিসি করা যায় এবং অর্থাৎ এসি যেটা পরিবর্তী প্রবাহ সেটাকে ডিসিতে রূপান্তরিত করা যায়। কীভাবে? তাহলে এসি এটা আউটপুট ভোল্টেজ, এসি ইনপুট ভোল্টেজ, এসির এইখানে কিছু কয়েল আছে, প্রাইমারি কয়েল, এখানে এটা সেকেন্ডারি কয়েল, এখানে একটা ডায়োড, ডায়োডের সিম্বলিক দেওয়া হয়, এটা পি টাইপ, এটা এন টাইপ, এটা ডায়োড পি এন। এইখানে একটা ডায়োড নেওয়া হলো। আচ্ছা, এর সঙ্গে কানেকশনটা করা হয়, এটা ট্রান্সফরমার, ট্রান্সফরমারের মাধ্যমে কি করা হয়, প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল, এটা মিউচুয়াল ইন্ডাকট্যান্স। এর ফলে কি হবে, যে এর জন্যে যে ফ্লাক্সটা, জড়িত ফ্লাক্স, সেটা এসে যে ফিল্ড তৈরি করবে তার জন্য প্রবাহটা পাওয়া যাবে। এইখানে এই সেকেন্ডারি কয়েলের ঠিক মিডিল বরাবর একটা কানেকশনটা করা হয়, ধরা যাক এটা ও পয়েন্ট। এই ও পয়েন্ট থেকে কানেকশনটা নিয়ে এইখানে একটা লোড দেওয়া হয়, এর রেসপেক্টে আউটপুট ভোল্টেজটা পাওয়া যাবে। আউটপুট ভোল্টেজ, এটা এসি ইনপুট, এটা এসি ইনপুট ভোল্টেজ, ইনপুট, আর ওখানে ওটা পাওয়া যাবে আউটপুট ভোল্টেজ। তাহলে রোধের বিভব প্রভেদটা আমরা পরিমাপ করি কি করে? এই রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ মাপা হয়। তাহলে এই জন্য এটাকে রোধ বা লোড বলা হয়, আর এর রেসপেক্টে আউটপুট ভোল্টেজ পাওয়া যায়। এখান থেকে এই কানেকশন হলো, আর এইটা এইবার এটাকে যখন দুটো ডায়োড নেওয়া হলো, D1 D2, D1 আর D2, এই দুটোকে এখানে এইটা কানেকশনটা, এটার সঙ্গে এটাকে এইভাবে কানেকশনটা করা যায়। তো এখানে যেটা বলার, যে এই কানেকশনটা ঠিক মাঝখান থেকে নেওয়া হয়। এবার এটা একটা ডায়োড, এটা একটা ডায়োড। যখন এসি সিগন্যাল হচ্ছে একটা অর্ধে ধনাত্মক আর একটা অর্ধে ঋণাত্মক, তাহলে কোনো একটা অর্ধে এর দুটো প্রান্ত, একটা প্রান্ত এ আর একটা প্রান্ত হলো বি। এই এ বি প্রান্তের এ প্রান্তটা যখন ধনাত্মক হবে, বি প্রান্ত তখন ঋণাত্মক এসি সিগন্যাল। তাহলে এ যখন ধনাত্মক হবে তখন ও এর সাপেক্ষে এ ধনাত্মক, তখন বিটা কিন্তু ও এর সাপেক্ষে হবে ঋণাত্মক। তাহলে ধনাত্মক হলে এই পি টাইপটা হলো প্লাস, আর এটা ও এর রেসপেক্টে বলছে, তাহলে ও প্রান্তটা হচ্ছে এই দিক দিয়ে এসে এখানে এন টাইপের সঙ্গে হচ্ছে, অর্থাৎ পি টাইপটা পাচ্ছে প্লাস, এন টাইপটা পাচ্ছে মাইনাস, অর্থাৎ এটা ফরওয়ার্ড বায়াস। তখন D1টা হলো ফরওয়ার্ড বায়াসের জন্য কাজ হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। কিন্তু D2টা কি হচ্ছে, ও এর রেসপেক্টে এটা নেগেটিভ, তাহলে তখন কিন্তু D2
কোনো কার্য করছে না, অর্থাৎ D2টা জন্য কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না। কিন্তু ঠিক যখনই তার এসি এর বিপরীত অর্ধের জন্য কি হয়ে যাবে, ঠিক কিছু সময় পরে এটা হয়ে যাবে নেগেটিভ এবং বিটা হয়ে যাবে পজিটিভ। কিসে? ঠিক মিডিলে আছে ও, ওর রেসপেক্টে এইটা একটা হলো পজিটিভ, এইটা একটা হলো নেগেটিভ। তখন আবার D2টা হবে ফরওয়ার্ড বায়াস আর D1টা হবে রিভার্স বায়াস। তাহলে আমরা জানি রিভার্স বায়াসে কোনো প্রবাহ পাওয়া যায় না, ফরওয়ার্ড বায়াসে প্রবাহ পাওয়া যায়। সুতরাং এইখানে যে এসি যে সিগন্যালটা, এই এসি সিগন্যালটাকে যে আউটপুট এইখানে যেটা পাওয়া যাবে সেটা হলো আউটপুট ভোল্টেজ। এই অর্ধের জন্য এটা যেমন আর এর রেসপেক্টে এদিকে পাচ্ছি, তেমনি পরের অর্ধের জন্যে এইভাবে এসি সিগন্যাল, এইখানে আউটপুট সিগন্যাল যেটা পাওয়া যাবে এই অর্ধের জন্যও পাওয়া গেল উপরে, আবার এই অর্ধের জন্যও সেটাও পাওয়া যাবে উপরে, আবার এই অর্ধের জন্য ফরওয়ার্ড বায়াস উপরে, এই অর্ধের জন্য এটাও উপরে। তাহলে এইভাবে কি হচ্ছে, একটা একই দিকে প্রবাহটা হচ্ছে, কিন্তু এখানে খানিকটা একটু চেঞ্জ হয়, পরিবর্তন হয়। এই পরিবর্তনটা সামান্য থাকে, সেইটা ফিল্টার ব্যবহার করে এটাকে স্মুথ করা হয়, করে ডিসি করা হয়। তা এইখানে তাহলে পূর্ণ তরঙ্গ একমুখী কারক হিসাবে এই এসিকে ডিসি করা, সেইটা কিন্তু এই ডায়োড ব্যবহার করা হয়, এবং দুটো ডায়োড ব্যবহার করা হয় বলে এটাকে বলা হয় ডুও ডায়োড বলে। তাহলে পূর্ণ তরঙ্গ একমুখী কারক হিসাবে এই ডায়োডের ব্যবহার হয়। আচ্ছা, পরের দিন তোমাদের ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব।